বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে, আপনারা যে যেখান থেকে আজকে আমাদের পর্বটি দেখছেন, সকলকে জানাই অ্যাডভেঞ্চার অফ এহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বটি দেখার জন্য। আর আজকের পর্বটি মূলত সাজানো হয়েছে ঐতিহাসিক স্থাপনা, সেটা হলো পানাম নগর বা পানাম সিটি, যেটি সোনারগাঁ নারায়ণগঞ্জে অবস্থিত। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। তো শুরু করা যাক আজকের পর্বটি। 450 বছর পুরনো পানাম নগরকে কেন্দ্র করে চারিদিকে নিস্তব্ধতা, মৃত নগরীর পথে দুই একটা মানুষ, মৃত কোলাহল আর অব্যক্ত ইতিহাস যেন জড়িয়ে আছে এ নগরীর প্রতিটি ইটে। পথে দুধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত ভবন, আর কাঠামোগুলো যেন হারানো জৌলুসের কথা জানান দিচ্ছে। প্রায় 450 বছর আগে এ নগরী কতটা সমৃদ্ধ ছিল তা বরাবর ভাবাতে বাধ্য করে রাস্তার দুপাশের দোতলা, তিনতলা ভবনগুলো। পানাম নগরের পথে হাঁটতে হাঁটতে মনে হতেই পারে ইসাকার আমলে চলে গেছেন। কেমন যেন একটা রহস্য জড়িয়ে আছে জায়গাটিতে। প্রতিটি ধ্বংসস্তূপে যেন জড়িয়ে আছে এক একটি কাহিনী। যদিও ধ্বংসস্তূপ বলছি, তবুও এর আকর্ষণের নেই কোনো কমতি। ভবনগুলোর নির্মাণশৈলী দেখে মুগ্ধ না হওয়ার কিছুই নাই। আপনাকে অবশ্যই মুগ্ধ হতেই হবে। সেই 450 বছরের পুরাতন ভবনগুলো এখনও কি নিদারুণ সৌন্দর্যে নির্মাণশৈলীতে দাঁড়িয়ে আছে আজও। সোনারগাঁ ও পানাম নগরী একসময় বাংলার রাজধানী ছিল এই সোনারগাঁ। তাই সোনারগাঁকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য, বন্দর আর নগরী। সোনারগাঁয়ের ভৌগোলিক অবস্থানের দিকে নজর দিলেই এর গুরুত্ব বোঝা যায়। সোনারগাঁ চারদিক থেকে 4টি নদী দ্বারা বেষ্টিত। উত্তরে ব্রহ্মপুত্র, দক্ষিণে ধলেশ্বরী, পূর্বে মেঘনা, পশ্চিমে শীতলক্ষ্যা। এমন ভৌগোলিক অবস্থান ছিল ব্যবসা বাণিজ্যের জন্য উপযুক্ত। তাই 1338 সালে ফখরুদ্দিন মোবারক শাহের আমলে বাংলার রাজধানী ঘোষণা করা হয় সুবর্ণগ্রামকে, যা পরে সোনারগাঁ হিসেবে পরিচিতি পায়। তেরোশো 1346 সালে ইবনে বতুতা চীন, ইন্দোনেশিয়া তথা জাভা ও মালাই দ্বীপপুঞ্জের সঙ্গে সরাসরি বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে সোনারগাঁকে একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী রূপে বর্ণনা করেন। রাজধানীকে কেন্দ্র করে ক্রমেই গড়ে ওঠে এক অভিজাত শ্রেণী, যারা ছিলেন মূলত বণিক বা ব্যবসায়ী। অভিজাত শ্রেণীর বসবাসের ফলে অন্যান্য এলাকা থেকে ব্যবসায়ী ও সওদাগরদের আনাগোনা লেগেই থাকতো এখানে। সেই সময় উঁচু শ্রেণীর লোকেদের প্রয়োজনেই তাদের ব্যবসার সুবিধার্থে সুবর্ণগ্রাম গড়ে ওঠে কিছু নগরী।
সে সময় উঁচু শ্রেণীর লোকেদের প্রয়োজনেই তাদের ব্যবসার সুবিধার্থে সুবর্ণ গ্রামে গড়ে ওঠে কিছু নগরী, এর মধ্যে পানাম নগর অন্যতম। পানাম নগরের প্রবেশপথের লেখা থেকে জানা যায় 19 শতকের গোড়ার দিকে ধনী হিন্দু বণিকদের দ্বারা এ নগরের প্রসার ঘটে। এ এলাকা প্রসিদ্ধ ছিল মসলিন কাপড় ও নীল ব্যবসার জন্য। ইতিহাসবিদ জেমস টেইলরের মতে আড়ংয়ের তাঁতখানা সোনারগাঁর পানাম নামক স্থানে ছিল এবং মুসলিম শিল্প কেনাবেচার এক প্রসিদ্ধ বাজার ছিল পানাম নগর। ইসাকা প্রায় 1500 শতকের দিকে নির্মাণ করেন সোনারগাঁয়ে বাংলার প্রথম রাজধানী, এখন হারানো নগরী হিসেবে যেটা পরিচিতি লাভ করেছে, কারণ বাংলার প্রথম রাজধানী এখন ধ্বংসের পথে। আর কিছু বছর পর হয়তো এই পানাম সিটি আর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। পানাম সিটির বর্তমান অবস্থান আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকটাই জরাজীর্ণ। সংস্কারের অভাবে ভবনগুলো ধীরে ধীরে জরাজীর্ণ হয়ে পড়েছে। বেশ কয়টি বাড়ির অবস্থা খুবই খারাপ। এখানে প্রায় প্রতিটি বাড়িতেই ঝুঁকিপূর্ণ ভবন লেখা সাইনবোর্ড লাগানো আছে। এছাড়া ভবনের জানালাগুলো ইটের গাঁথনি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যেগুলো লোহার শিক দিয়ে আটকানো আছে। সেই লোহার শিক বাঁকা করে লোকজনের ভিতরে প্রবেশ লক্ষ্য করার মতো। প্রায় অনেকগুলো দালান এর ইট বের হয়ে এসেছে। একটি টিনের ঘর ভেঙে পড়ে থাকতে দেখলাম আমরা। পানাম সিটির মূল প্রবেশ পথের ছোট্ট খালটির উপর একটি সেতু ছিল, যার অস্তিত্ব এখন আর অবশিষ্ট নেই। অযত্ন আর অবহেলায় পানাম নগরের বাড়িগুলোতে শ্যাওলা ধরেছে। ভিতরের পরিবেশটা স্যাঁতসেঁতে, গোমট এবং অন্ধকারাচ্ছন্ন। অনেক বাড়ির ভিতরে ঢুকে গেছে গাছের শিকড় বাকড়। অনেক ঘরের চৌকাঠ ও রেলিং খুলে পড়ছে। জানা যায় এখান থেকে চুরি হচ্ছে কড়িকাঠ ও তক্তা। একসময়ের বাংলার রাজধানীর কি বেহাল অবস্থা আজ। বর্তমানে বাড়িগুলোর ছাদ ধ্বংস হয়ে পড়ছে, ভেঙে পড়ছে সিঁড়ি ও দেওয়াল। এমত অবস্থায় এগুলো যদি রক্ষণাবেক্ষণ না করা হয় বা সংস্কার কাজ না করা হয়, তাহলে খুব শীঘ্রই পানাম সিটি ইতিহাস মুছে যাবে হয়তো। 2006 সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড বিশ্বের 100টি ধ্বংসপ্রায় নগরীর তালিকায় পানাম নগরের নাম অন্তর্ভুক্ত করে। তবে 2001 সালেই বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পানাম নগর সংস্কারের উদ্যোগ নেয়।
শত শত বছর পুরনো এই ভবনগুলো দখল করে বসবাস করছিল স্থানীয় কিছু মানুষ। সংস্কারের উদ্যোগ হিসেবে অবৈধ দখলদারদের হাত থেকে ভবনগুলো উদ্ধারের প্রচেষ্টা চালায় কর্তৃপক্ষ। 2009 সালে স্থানীয় প্রশাসন পানাম নগরকে সম্পূর্ণ দখলমুক্ত করার পর প্রাথমিক কাজ শুরু করেছিল। তবে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজের নামে 9টি ভবন যেনতেনভাবে চুন ছুরকির প্রলোভ দিয়ে নষ্ট করা হয়েছিল। প্রত্নতাত্ত্বিক সৌন্দর্য নষ্ট হয়েছিল এতে বিশেষজ্ঞরা বাধা দিলে স্থগিত করা হয় সংস্কার। এখন পানাম নগরের অবস্থা দেখলে বোঝা যায় অনেক অভিমান নিয়ে দাঁড়িয়ে আছে ভবনগুলো। কখন যেন আর অভিমান ধরে রাখতে না পেরে ভেঙে পড়বে তারা। 5টি ভবনের সংস্কারের জন্য কোরিয়া ভিত্তিক বহুজাতিক কোম্পানি ইয়াংওয়ান এর সাথে চুক্তি হওয়ার কথা থাকলেও তার হয়নি। বর্তমানে পানাম নগরে আনসার ক্যাম্প থাকলেও চোখে পড়বে ব্যবস্থাপনার বড়ই অভাব। যেভাবে যাবেন এই নগরে, ঢাকা থেকে 30 কিলোমিটারের পথ পানাম নগর। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবস্থিত পানাম নগর। গুলিস্তান থেকে নারায়ণগঞ্জের বাসে সোনারগাঁও যাওয়া যাবে। নামতে হবে মোগলাপাড়া মোড়ে। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশা বা ইজি বাইকে করে যাওয়া যাবে পানাম নগরীতে। পানাম নগরের উদ্দেশ্যে সকাল সকাল রওনা হলে সোনারগাঁয়ে আরও কিছু জায়গা ঘুরে দেখতে পারবেন। পানাম নগরের কাছেই রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারু শিল্প জাদুঘর। পানাম নগরী থেকে হেঁটে চলে যেতে পারেন শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারু শিল্প জাদুঘরে। হেঁটে গেলে 10-15 মিনিট সময় লাগতে পারে। যেতে পারেন রিক্সা বা অটো রিক্সাতেও। লোক ও কারুশিল্প জাদুঘরে প্রবেশ করেই বামে চোখে পড়বে বড় সর্দার বাড়ি। চোখ পড়বে পুকুর পাড়ে ঘোড়ার পিঠে 2 সৈনিক, আর সোজা গেলে পাওয়া যাবে জাদুঘরটি। কাছে রয়েছে বৈদ্যার বাজার। এখান থেকে নৌকা ভাড়া করে ঘুরতে পারেন মেঘনা নদীতে। আবার নদী পার হয়ে কাছেই মায়াদ্বীপ ঘুরে আসতে পারেন। বর্তমান দর্শনার্থীরা যে পানাম নগরী দেখতে যান, সেখানে একটি মাত্র পাকা রাস্তা। 600 মিটার দীর্ঘ আর 5 মিটার প্রশস্ত। এ রাস্তার দুপাশে রয়েছে সব মিলে 52টি ভবন। ভবনগুলোতে দর্শনীয় নির্মাণ শিল্পের ছোঁয়া থাকলেও মূলত নির্মিত হয়েছে ইউরোপীয় ও মোগল স্থাপত্য রীতির মিশ্রণে। একতলা থেকে 3 তলা পর্যন্ত ভবন রয়েছে এখানে। ভবনের দেয়ালগুলো বেশ প্রশস্ত। দেয়ালগুলো বিভিন্ন আকৃতির ইট আর সুরকি দিয়ে তৈরি। কিছু কিছু ভবনের দেয়ালের অলঙ্করণ দেখার মতো। নানা ধরনের নকশা, রঙিন কাচ, পাথর, কড়ি, চীনামাটি, টেরাকোঠা ব্যবহার করা হয়েছে অলঙ্করণের জন্য। অধিকাংশ ভবনের মেঝে ধ্বংস হয়ে গেলেও কয়েকটি টিকে আছে, বিশেষ করে যে ভবনগুলোতে আনসারদের অবস্থান। মেঝেগুলোর বেশিরভাগই লাল, সাদা, কালো মোজাইক করা এবং কয়েকটিতে দেখা যায় সাদা কালো মার্বেল। ঢাকা
ঢাকা থেকে বাসে আপনারা আসতে পারেন। এক্ষেত্রে ঢাকা গুলিস্তান থেকে স্বদেশ, বোরাক, দোয়েল বা সোনারগাঁ নামক বাসে উঠে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ মোগরাপাড়া চৌরাস্তায় নামতে হবে। মোগরাপাড়া থেকে লোকশিল্প জাদুঘরের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। চাইলে রিক্সা, সিএনজিতে সেখানে যেতে পারেন। এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং পানাম সিটির পাশে থাকার জন্য হোটেলেরও ব্যবস্থা রয়েছে। এখানে বেশ কিছু রিসোর্ট রয়েছে, যেমন সোনারগাঁ রয়্যাল রিসোর্ট, হোটেল মেহরান নারায়ণগঞ্জ, হোটেল সোনালী নারায়ণগঞ্জ, হোটেল সুগন্ধা। এখন আমরা যে আধুনিক ঢাকা শহরে থাকি, সেখানে প্রতিনিয়তই শঙ্কিত থাকতে হয় অপরিকল্পিত নগরায়নের কারণে। কোনো ধরনের দুর্যোগ হলে পালিয়ে বাঁচার জায়গাটুকু নেই এ শহরে। আর বাড়ির সামনে ফাঁকা জায়গা বা উঠান তো কল্পনার ব্যাপার। ভাবতে অবাক লাগে 450 বছর আগে মানুষের কাছে পরিকল্পিত নগরায়নের গুরুত্ব থাকলেও আধুনিক সময়ে এসে আমরা তা উপলব্ধি করতে পারছি না। হ্যাঁ, পানামকে পরিকল্পিত নগর বলাই যায়। এর নগরের প্রায় প্রতিটি ভবনের সাথে রয়েছে ফাঁকা জায়গা বা উঠান, কোনোটি সামনে, কোনোটি পেছনে, আবার কোনোটি বাড়ির মাঝখানে রয়েছে পানির কূপ ও বাঁধানো পুকুর ঘাট। নগর এলাকার চারপাশ ঘিরে রয়েছে গভীর খাল, যা নগরের প্রতিরক্ষার জন্য তৈরি পরীক্ষা বলে ধারণা করা হয়। এখানে রয়েছে বেশ কিছু ধর্মীয় স্থাপনা, যেমন মঠ, মন্দির বা প্যাগোডা ইত্যাদি। পানাম নগরের প্রকৃতি আর কোলাহল মুক্ত পরিবেশ মুহূর্তের মাঝেই আপনাকে নিয়ে যাবে অন্য এক জগতে। নিচ থেকে দেখার পর আপনার হয়তো কোনো ভবনের ছাদ থেকে নগরীটাকে দেখতে মন চাইবে, তবে কোনোভাবেই ছাদে ওঠার চেষ্টা করা উচিত নয়, কেননা ভবনগুলো খুবই দুর্বল। স্থানীয়দের কাছে জানা যায়, আগে বেশ কয়েকবার ভবনের ছাদ ধ্বংসে দুর্ঘটনা হয়েছে। পানাম নগরের সংস্কারের ইতিহাস। পানাম নগরের সংস্কারের ইতিহাস থেকে আমরা জানতে পারি, শত শত বছর ধরে অনাদরে পড়ে থাকা একসময়ের জৌলসপূর্ণ পানাম নগর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল কয়েক দফায়। বিভিন্ন সময়ে নেওয়া উদ্যোগগুলোর কোনোটি কার্যকর হয়নি। একবার কাজ শুরু হলেও সে কাজ মূলত নষ্ট করেছিল হারাতে বসা এ নগরীর প্রকৃত রূপ। পানাম নগর ঢাকার খুব কাছেই 27 কিলোমিটার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহরের নাম। পানাম নগরী পৃথিবীর 100টি ধ্বংসপ্রাপ্ত ঐতিহাসিক শহরের একটি। বড়নগর, খাসনগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁয়ের এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় নগর। পানাম নগরীর সঙ্গে জড়িয়ে আছে বাংলার 12 ভূঁইয়ারের ইতিহাস। এটি অনেকের কাছে হারানো নগরী নামে পরিচিত। সোনারগাঁয়ে 20 কিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠে এই নগর। সোনালী ইতিহাসের সাক্ষী পানাম নগরী প্রতিনিয়ত দেশি বিদেশি পর্যটকদের মুগ্ধ করেছে। দিন দিন ভ্রমণ পিপাসুদের আকর্ষণের প্রতীক হয়ে উঠছে এই নগরীর আশপাশের সর্দার বাড়ি, ইসাখার তোরণ, নীলকুঠি, বণিক বসতি, ঠাকুরবাড়ি ও পানামনগর সেতু। ইতিহাস থেকে জানা যায়, ইসাখার আমলে বাংলার রাজধানী ছিল এই পানামনগর। পানামনগরী থেকে তখন সোনারগাঁয়ের রাজকার্য পরিচালিত হতো। পানামের পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসত বিলেতি ধান কাপড় এবং দেশ থেকে মসলিন কাপড় যেত বিলেতে। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিনিয়তই ভিড়ত পালতোলা নৌকা। ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তর ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী।
পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেই নীল বাণিজ্য। এখানে গড়ে উঠেছিল অসংখ্য অট্টালিকা, মসজিদ, মন্দির, মঠ, ঠাকুরঘর, গোসলখানা, নাচঘর, খাজাঞ্চিখানা, টাকশাল, দরবার কক্ষ, প্রশস্ত দেওয়াল, ভোজনালয়, বিচারালয়, প্রমোদকুঞ্জ ইত্যাদি। বর্তমানে পানাম নগরে রাস্তার দুধারে পুরাতন যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা। বর্তমানে পানাম নগরের দুধারে ঔপনিবেশিক আমলের মোট 52টি স্থাপনা রয়েছে। এর উত্তর দিকে 31টি এবং দক্ষিণে 21টি স্থাপনা অবস্থিত। স্থাপনাগুলোর স্থাপত্যে ইউরোপীয় শিল্পরীতির সঙ্গে মোঘল শিল্পরীতির মিশ্রণ দেখতে পাওয়া যায়। নগরীতে এখনও দেখা যায় 400 বছরের তথা 450 বছরের পুরনো অনেক মঠ বাড়ি। এর পশ্চিমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্য কুঠি, নীলকুঠি রয়েছে। আছে পোদ্দার বাড়ি, কাশীনাথের বাড়ি, সোনারগাঁয়ের একমাত্র আর্ট গ্যালারি সহ নানা প্রাচীন ভবন। পানামের পাশ দিয়ে বয়ে গেছে পক্ষীরাজ খাল। পানাম নগরীর নকশা নির্মাণ করা হয়েছে বেশ নিখুঁত আকারে। নগরীর প্রায় প্রতিটি বাড়িতে রয়েছে কূপসহ আবাস উপযোগী নিদর্শন। পানি সরবরাহের জন্য দুপাশে খাল ও পুকুর রয়েছে। সেখানে থাকার বাসস্থান ছাড়াও রয়েছে উপাসনালয়, গোসলখানা, পান্থশালা, দরবার কক্ষ। এছাড়াও রয়েছে 400 থেকে 450 বছরের পুরাতন টাকশাল বাড়ি। সোনারগাঁও লোকশিল্প জাদুঘর থেকে পশ্চিম দিকে রয়েছে গোয়ালদি হোসেন শাহী মসজিদ। মোগরাপাড়া চৌরাস্তা দিয়ে একটু দক্ষিণ দিকে গেলে দেখা যায় আরও কিছু ইমারত, 12 আউলিয়ার মাজার, হজরত শাহ ইব্রাহিম দানিশ মন্দা ও তার বংশধরের মাজার। পানামনগর ভ্রমণ সম্পর্কিত কিছু টিপস আপনাদের সামনে তুলে ধরা হলো। পানামনগরের প্রতিটি ভবন খুবই ঝুঁকিপূর্ণ, তাই নির্দেশনা অমান্য করে কোনো ভবনের ওপরে ওঠা উচিত না বা উঠবেন না। ভ্রমণে অবশ্যই সাথে করে খাবার নিয়ে যাবেন। কোনো ভবনের ভিতরে বেশিক্ষণ থাকবেন না, কারণ ভিতরটা অন্ধকার, স্যাঁতস্যাঁতে এবং গোমট ভাব রয়েছে। এখানে বেশিক্ষণ থাকলে শরীরে অ্যালার্জি শুরু হয়ে যেতে পারে। জনমানব শূন্য স্থানে বেশিক্ষণ একা থাকবেন না। সন্ধ্যার পর এখানে না থাকা ভালো। প্রাকৃতিক সম্পদ নষ্ট করবেন না। ভিতরে প্রস্রাব পায়খানা করার মতো জঘন্য কাজ করবেন না। প্রস্রাব পায়খানা করার জন্য আলাদা টয়লেট রয়েছে, সেটা ব্যবহার করতে পারেন। টিকিট সংগ্রহ না করে ভিতরে প্রবেশের চেষ্টা করবেন না। বৃষ্টির সময় সঙ্গে ছাতা রাখুন অথবা রেইনকোট রাখতে পারেন। ঝুঁকিপূর্ণ স্থানের নিচে বসবেন না। ক্যামেরা, মানিব্যাগ, যাবতীয় জিনিস নিজের সঙ্গে রাখুন। ছবি তোলার সময় ব্যাগ বা সঙ্গে থাকা কিছু পাশে থাকলে সেটার দিকে খেয়াল রাখুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো মন্তব্য বা কোনো কিছু জানার বা বলার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনার আপনজন বা আপনার বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।